Dear students, আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা ইউনিফর্ম ফ্লো কিভাবে এক্সপ্রেস করা হয় এবং ইউনিফর্ম ফ্লো ইকুয়েশনসের মাঝে সবচেয়ে ফার্স্ট যে ইকুয়েশনটা বিজ্ঞানী চেজি দিয়েছিলেন সেটা সম্পর্কে জেনেছিলাম এবং এই চেজির সি বের করার জন্য যে বিভিন্ন মেথড আছে তার মাঝ থেকেও তিনটা মেথড সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে জেনেছি। এখন সেই রিলেটেড একটা ম্যাথ একটু আমি দেখি, এখানে দেয়া আছে, একটু ভালো করে আমরা ম্যাথটা একবার পড়ি। ডিটারমাইন দ্য ডিসচার্জ অ্যান্ড ভেলোসিটি ইন এ ট্রাপিজয়েডাল চ্যানেল having a bottom width of 20 feet and side slope of 2:1. The water depth is 6 feet given that Cooter's n is equal to 0.015 and bed slope is 0.005. Okay, fine. Then আমি যদি একটু চ্যানেলটা আঁকি, চ্যানেলটা এরকম হবে। চ্যানেলের উইথ কত? 20 ফিট, সাইড স্লোপ দেয়া আছে 2:1 এবং ডেপথ অফ ওয়াটার হচ্ছে 6 ফিট। আচ্ছা, তো আমাকে এখানে দেয়া আছে কুটার্স এন। সো ফার্স্টেই এই কুটার্স এন দেখে আমি বুঝতে পারতেছি যে কুটার্স এনটা রিলেটেড টু হোয়াট? রিলেটেড টু চেজিস সি। সো ফার্স্টে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে চেজিস সি। সো ফার্স্টে আমি চেজিস সির ইকুয়েশনটা লিখবো, যেখানে এই 0.005 এটা হচ্ছে আমাদের এস বেড স্লোপ, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের এস, দিস ইজ এন অ্যান্ড দিস ইজ হাইড্রোলিক রেডিয়াস আর। ফার্স্ট এরিয়া আমি বের করলাম, দিস ইজ ফিট স্কোয়ার, দিস ইজ হাইড্রোলিক রেডিয়াস আর ইজিক্যালটা হচ্ছে ফিট। সামহাও এখানে মেবি ফন্টের কোনো প্রবলেমের জন্য কোয়েরি মার্ক দেওয়া আছে। দেন আমরা সি এর একটা ভ্যালু পেয়ে যাব যেটা হচ্ছে 124.2। এই ভ্যালুটা যদি আমরা ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার আর এস এই ইকুয়েশনে বসাই, সো ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার আর ইন্টু এস, আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি ভি। দেন ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু, আমরা বের করে ফেলতে পারবো কিভাবে? এরিয়া ইন্টু ভেলোসিটি। খুবই সিম্পল একটা ম্যাথ, সবাই একটু দেখে নিবা। ওকে, এখন আমরা আসতেছি নেক্সট টপিকে। নেক্সট টপিকে আমরা যেই ইউনিফর্ম ফ্লো ইকুয়েশনটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডার্সি-ওয়েজবেকের ইকুয়েশন। এই ক্ষেত্রে আসলে ইকুয়েশনটাকে আমরা অনেকটাই চেজির সি এর সাথে রিলেট করব, চেজির ফর্মুলার সাথে রিলেট করব। তো সেটা আমরা দেখি আস্তে আস্তে কিভাবে আমরা করি। তো এই ডার্সি-ওয়েজবেকের ফ্রিকশন ফর্মুলাটা তোমরা সবাই অলরেডি জানো, তোমরা 271-এ মানে ফ্লুইড মেকানিক্স অলরেডি সবাই পড়ে আসছো। খুবই পপুলার একটা ইকুয়েশন তোমাদের হেড লস ডিউ টু ফ্রিকশন বের করার জন্য, যেখানে এইচ এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ডি ভি স্কোয়ার বাই 2g, যেখানে এল হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য চ্যানেল, ডি হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ সরি, আর ডি হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য পাইপ, এফ হচ্ছে আমাদের ডার্সি-ওয়েজবেকের ফ্রিকশন ফ্যাক্টর। এখন এই 271-এ আমরা আরও জেনে আসছি যে আমাদের এই যে ফ্রিকশন ফ্যাক্টরের কথাটা আমরা বলতেছি এফ, এই এফটা যদি আমাদের স্মুথ পাইপ হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ফাংশন অফ রেনল্ডস নাম্বার, এটা আমরা জানি। কিন্তু যদি রাফ পাইপ হয় সেই ক্ষেত্রে এফ ফাংশন হচ্ছে রিলেটিভ রাফনেস এবং টাইপস অফ রাফনেসের। এই রিলেটিভ রাফনেসটা কি এটা আমরা পরে জানবো, কে বাই ডি। এটা অলরেডি তোমরা কিছুটা জানো এই রিলেটিভ রাফনেসের বিষয়টা। কে হচ্ছে রাফনেস হাইট আর ডি তো জানোই ডায়ামিটার অফ দ্য পাইপ, কে বাই ডি হচ্ছে রিলেটিভ রাফনেস। এখন এই টোটাল জিনিসটা কিন্তু রেনল্ডস নাম্বারের উপর ডিপেন্ড করে না। আচ্ছা,
এখন এই যে ইকুয়েশনটা আমাদের এখানে আছে যেটা হচ্ছে পাইপ ফ্লোর জন্য, এটাকে আমরা ওপেন চ্যানেল ফ্লোর জন্য কনভার্ট করব। পাইপ ফ্লো থেকে আমরা এটাকে কি করব, ওপেন চ্যানেলের জন্য নিয়ে আসব। আচ্ছা, কিভাবে নিয়ে আসব? আমরা জানি পাইপ ফ্লোর ক্ষেত্রে যে ডায়ামিটার ডি, সেটাকে যদি আমরা ওপেন চ্যানেলের যেটা লেন্থ প্যারামিটার সেই হাইড্রোলিক রেডিয়াস দ্বারা রিপ্লেস করি, সেটা হয়ে যাবে 4r। দ্যাট মিন্স পাইপ ফ্লোর ক্ষেত্রে যেটা হচ্ছে আমার ডি, ওপেন চ্যানেলের জন্য সেটা হয়ে যাচ্ছে 4r। সো বসাই HF = F × L/4r × V²/2g। এখন যদি রিঅ্যারেঞ্জ করি আমরা পেয়ে যাব V = √8g/F × √r × HF/L। এখন এই HF/L এটা কি? দিস ইজ নাথিং বাট দ্য বেড স্লোপ। কারণ কি? কারণ হচ্ছে এই HF/L হচ্ছে আমাদের স্লোপ অফ এনার্জি লাইন। আর ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে আমরা জানি স্লোপ অফ এনার্জি লাইন ইজ ইকুয়াল টু স্লোপ অফ ওয়াটার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বেড স্লোপ। সবই হচ্ছে সেম। দেখো পরের স্লাইডে এটাই তোমাদেরকে বলে দেয়া আছে যে স্লোপ অফ এনার্জি লাইন SF S0 সবগুলোই হচ্ছে সেম। এখন এই যে ইকুয়েশনটা আমরা এখানে দেখলাম, HF = √8g/F, আমি এখানে একটু লিখি, HF = √8g/F ইন্টু √r ইন্টু, এখন চেঞ্জ হয়ে গেল যেহেতু আমি লিখতে পারি √s। সো এই ইকুয়েশনটাকে যদি আমরা চেজির যে ইকুয়েশন আছে সেটার সাথে, আমি এখানে একটু ভুল লিখছি, এটা হচ্ছে মিন ভেলোসিটি। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা চেজির ইকুয়েশনের সাথে একটু কম্পেয়ার করি, c√rs, তাহলে কি আমরা লিখতে পারতেছি না যে c ইজ ইকুয়াল টু √8g/F? পারবো কি না? এখানে যদিও মেবি এই ফরম্যাট চেঞ্জের জন্য একটু সমস্যা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি c ইজ ইকুয়াল টু √8g/F। পারি কি না? সো আলটিমেটলি এই ইকুয়েশনটাও আমাদের কি ইউনিফর্ম ফ্লোর যে জেনারেল ইকুয়েশন V = c√rs ফরম্যাটে চলে গেল, আসলো। সো এটাও হচ্ছে আমরা অ্যাপ্লাই করা যায়, তো কিছু লিমিটেশন আছে যেই কারণে খুব বেশি অ্যাপ্লাই করা হয় না, সেটা সম্পর্কে জানবো। তবে এই ইকুয়েশন ইউজ করে অনেক চার্ট এবং অনেক এম্পিরিক্যাল ফর্মুলা তৈরি করা হয়েছে, যেগুলোর মাঝে রিলেশন বিটুইন রেনল্ডস নাম্বার এবং সি তৈরি হয়েছে। তো এগুলা হচ্ছে আমরা মোটামুটি একবার একটু দেখে নিবা, খুব বেশি ইন ডিটেইল দেখার দরকার নাই। এখানে তোমাদের এই ফরম্যাট চেঞ্জের জন্য এখানে কিছু কিছু ইস্যু চলে আসতেছে, এখানে ভিতরে কিছু লেখা ছিল সেটা আসতেছে না। সো আমি তোমাদেরকে যেহেতু পিডিএফটা দিয়ে দিব, সবাই একটু পিডিএফটা দেখে নিও। এখানে মেবি কোনো ইস্যুর জন্য আমার এখানে এই প্রবলেমটা করতেছে। আচ্ছা, তো এখানে খুব বেশি কিছু পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে তোমরা জানলা যে বিভিন্ন চার্ট এবং এম্পিরিক্যাল ফর্মুলা তৈরি হয় যেগুলো হচ্ছে রেনল্ডস নাম্বার এবং চেজির সি এর মাঝে রিলেশন তৈরি করতে পারে। এখন এখানে আরেকটা জিনিস যেটা, যে একটা মেজর প্রবলেমটা কি, পাইপ ফ্লোর ম্যাটেরিয়ালগুলো ফিক্সড। সো পাইপ ফ্লোর জন্য রিলেটিভ রাফনেস তোমরা ইজিলি বের করতে পারবা, বাট যখন ওপেন চ্যানেল নিয়ে আমরা ডিল করি, সেই ওপেন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই যে ওপেন চ্যানেলের যে ম্যাটেরিয়ালগুলো, সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু অল থ্রো দ্য লেন্থ অফ এ চ্যানেল সেম না। সো এবং বিভিন্ন সেকশন টু সেকশন ভ্যারি হইতে পারে, এবং এই ম্যাটেরিয়ালটাও কখন কী ক্যারেক্টারিস্টিক্সে থাকবে সেটাও জানি না। সো আমাদের এই রিলেটিভ রাফনেসটা বের করা টাফ হয় ওপেন চ্যানেলের ক্ষেত্রে।
তো এখানে তোমাদের কিছু ম্যাটেরিয়ালের সারফেস ইকুইভ্যালেন্ট রাফনেস সম্পর্কে দেয়া আছে, এটা একটু দেখে নিবা। এখন হচ্ছে আমাদের ম্যানিংসের ফর্মুলা। তো ম্যানিংসের ফর্মুলাটা খুবই সিম্পল একটা ফর্মুলা, আবার এখানে সেম প্রবলেম আসতেছে, আমি লিখে দিই। v ইজ ইকুয়াল টু 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, অথবা v ইজ ইকুয়াল টু 1.426/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। ওকে, এটা তাও একটু তোমরা চেক করে নিও। এই প্রবলেমটা আর কি কারণে হচ্ছে আমি বুঝতেছি না। এটা 1.486 হবে, সরি এটা হচ্ছে যদি ইংলিশ ইউনিটে অ্যাপ্লাই করা হয়, v ইজ ইকুয়াল টু 1.486 ডিভাইডেড বাই n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। আচ্ছা, সো দেখলাম এখানে খুবই সিম্পল একটা ইকুয়েশন, এম্পিরিক্যাল ইকুয়েশন এবং মোস্ট ওয়াইডলি ইউজড একটা ফর্মুলা। এখন এখানে এন যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানিংসের এন, যেটা হচ্ছে রাফনেস কোএফিশিয়েন্ট, ম্যানিংসের রাফনেস কোএফিশিয়েন্ট, ম্যানিংসের এন দিয়ে হচ্ছে আমরা প্রকাশ বলি। এখন একটা কোশ্চেন তোমাদের মধ্যে আসতে পারে যে এসআই ইউনিট এবং ইংলিশ ইউনিট এই দুইটা ডিফারেন্ট ইউনিটের জন্য কেন আমরা ডিফারেন্ট ইকুয়েশন ইউজ করতেছি। তো ইকুয়েশনটা ডিফারেন্ট করার এইটাই রিজন যেন এন এর এম্পেরিক্যাল ভ্যালু সেম থাকে। এন এর এম্পেরিক্যাল ভ্যালু সেম রাখার জন্যই আমরা হচ্ছে এই ইকুয়েশনটা চেঞ্জ করতেছি। এখন এই ম্যানিংসের রাফনেস কোএফিশিয়েন্টকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে এটা সম্পর্কেও আমাদের কিছুটা জানা প্রয়োজন। তো অনেকগুলোই ফ্যাক্টর আছে। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে সারফেস রাফনেস। তো সাধারণত ধরে নেওয়া হয় যে সারফেস রাফনেসই হচ্ছে একমাত্র ফ্যাক্টর যেটা ম্যানিংসের রাফনেস কোএফিশিয়েন্টকে এফেক্ট করে, বাট বিষয়টা আসলে তা না, এটা অনেকগুলো ফ্যাক্টরের মাঝে একটা ফ্যাক্টর। এখানে যেটা আছে যে মেইনলি এই সারফেস রাফনেসটা আমরা কিভাবে বুঝতে পারি, এটা আমরা বুঝতে পারি হচ্ছে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য গ্রেইনস অফ দ্য ম্যাটেরিয়াল ফর্মিং দ্য ওয়েটেড পেরিমিটার। যে ওয়েটেড পেরিমিটারটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার সাইজ এবং শেপ অফ দ্য গ্রেইন কীরকম হয় সেটার উপরেই এই সারফেসের রাফনেসটা আমরা ডিপেন্ড করে। তো এটা থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি যে যদি আমাদের এই ম্যাটেরিয়ালটা ফাইন গ্রেইন হয়, স্মুথ হয়, সেই ক্ষেত্রে এনের ভ্যালু কম আসবে, এবং যদি কোর্স গ্রেইন হয় সেই ক্ষেত্রে এনের ভ্যালু বেশি আসবে। ভেজিটেশন যদি কোনো সারফেসে থাকে সেটা অবশ্যই সারফেস রাফনেস হিসেবেই রিগার্ডেড হবে, এবং সেটা চ্যানেলের ক্যাপাসিটিকে কি করবে, কমায় ফেলবে। এর মেইনলি কিভাবে জিনিসটা এফেক্ট করে, জিনিসটা এফেক্ট করবে হচ্ছে ভেজিটেশনের হাইট, ডেনসিটি এবং কি টাইপের ভেজিটেশন সেটার মাধ্যমে। চ্যানেলে ইররেগুলারিটি যদি থাকে, চ্যানেল ইররেগুলারিটি মানে কি? চ্যানেল ইররেগুলারিটি বলতে আমরা বুঝি যে চ্যানেলের যে ওয়েটেড পেরিমিটার যেটা আছে সেই ওয়েটেড পেরিমিটার, তার ক্রস সেকশনের সাইজ, শেপ, এগুলোর ভ্যারিয়েশন। চ্যানেলের ক্রস সেকশন, সাইজ, শেপ এইসবের যে ভ্যারিয়েশন সেটাই হচ্ছে চ্যানেল ইররেগুলারিটি। তো চ্যানেলের ইররেগুলারিটি আসলে এনের ভ্যালু কিছুটা ডিফারেন্ট হবে, এটা তো
বোঝাই যাচ্ছে। চ্যানেলের অ্যালাইনমেন্ট, তো চ্যানেল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যদি একটা স্মুথ কার্ভেচার হয় অনেক বড় রেডিয়াস জুড়ে, সেইখানে অবশ্যই রিলেটিভলি লো ভ্যালু অফ এন আসবে। আর যদি শার্প কার্ভেচার হয় সেইখানে এনের ভ্যালু বৃদ্ধি পাবে, মানে ইনক্রিজ হবে। সিল্টিং আর স্কাওয়ারিং, তো সিল্টিং জিনিসটা কি, কোনো একটা চ্যানেল মুভ করতেছে, সেখানে একটা বেড লেভেলে পলি জমে বেড লেভেলটাকে হচ্ছে আস্তে আস্তে রাইজ করাচ্ছে। আর স্কাওয়ারিং হচ্ছে কোনো একটা সার্টেন বেড লেভেল থেকে মাটি সরে গেল, খুব সিম্পলি যদি আমি বোঝাই। তাহলে সিল্টিং যদি হয়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সিল্টিং কোনো একটা চ্যানেলকে মোর ইউনিফর্ম করে তোলে। সে এরকম একটা চ্যানেল ইররেগুলার আছে, ওয়াটার মুভ করতেছে, এখানে আস্তে আস্তে সেডিমেন্ট লোড আসতেছে, পলি জমতেছে, সিল্টিং হচ্ছে, সিল্টিং হতে 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 চ্যানেলটা কি একটা কম্প্যারেটিভলি ইউনিফর্ম চ্যানেলে পরিণত হয়ে গেল। বেড লেভেলটা আগে ছিল ইরেগুলার, এখন কম্প্যারেটিভলি রেগুলার হয়ে গেল। আর ঠিক সেম একটা রেগুলার চ্যানেল আছে সেরকম, সেইখানে স্কাওয়ারিং হচ্ছে, তো আমার চ্যানেল বেডটা তখন কি হয়ে গেল, ইরেগুলার হয়ে গেল। সেইভাবে হচ্ছে এনের ভ্যালুকে এফেক্ট করে। যদি ইউনিফর্ম হয়ে যায় সেই ক্ষেত্রে এনের ভ্যালু ডিক্রিজ করবে, এবং যদি স্কাওয়ারিং হয় সেই ক্ষেত্রে এনের ভ্যালু ইনক্রিজ করবে। যদি ব্রিজের পিয়ার থাকে, পরে হচ্ছে আদার কোনো অবস্ট্রাকশন থাকে, সেই ক্ষেত্রে এনের ভ্যালু বৃদ্ধি পাবে, রাফনেস বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চ্যানেল, সাইজ অ্যান্ড শেপের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিরেক্টলি কোনো প্রুফ পাওয়া যায় না যে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চ্যানেল কীভাবে এনের ভ্যালুকে এফেক্ট করে, তাও অনেকে এটা নিয়ে বিভিন্ন মত আছে। জাস্ট জানলা যে সাইজ অ্যান্ড শেপ হয়তো এফেক্ট করতে পারে। স্টেজ অ্যান্ড ডিসচার্জ, সাধারণত বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে এনের ভ্যালু যদি ডিসচার্জ এবং স্টেজ বাড়তে থাকে, এনের ভ্যালু কমতে থাকে। তো স্টেজটা কি, ওয়াটার লেভেলের এলিভেশন কোনো একটা সার্টেইন পয়েন্টের রেসপেক্টে, আর ডিসচার্জ তো ডিসচার্জ জানোই, ভলিউম অফ ওয়াটার পার ইউনিট টাইম। সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি যে স্টেজ এবং ডিসচার্জ যদি আমাদের বেশি হয়, ভ্যালু যদি ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে এনের ভ্যালু কি হবে, কমে যাবে। আর কিছু সিজনাল চেঞ্জের জন্য কোনো একটা চ্যানেলে অ্যাকোয়াটিক প্ল্যান্ট অথবা আদার ডেব্রিজ জমাও হতে পারে, অ্যাকোয়াটিক প্ল্যান্টের গ্রোথও বিভিন্ন সিজনে বিভিন্ন রকম হতে পারে। সো এইসব এফেক্টের জন্য আলটিমেটলি এনের ভ্যালুও সিজন টু সিজন কিছুটা চেঞ্জ হতে পারে। এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই এনের ভ্যালু, এই যে ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট এন, এই এনের ভ্যালুকে আমরা কিভাবে মেজার করব। এই এনের ভ্যালুকে মেজার করতে গেলে মোটামুটি এখানে আমরা দুইটা ফর্মুলার কথা পড়ব। তো এর মধ্যে সবার ইম্পর্ট্যান্ট যে ফর্মুলাটা আছে বা সবচেয়ে ওয়াইডলি ইউজ যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইকলার্স ফর্মুলা। স্ট্রাইকলার্স ফর্মুলাটা কি, স্ট্রাইকলার্স ফর্মুলাতে n ইজ ইকুয়াল টু সেম প্রবলেম ফেস করলাম এখানে, আচ্ছা আমি উপরে লিখে দিচ্ছি, n ইজ ইকুয়াল টু d50 টু দি পাওয়ার 1/6 ডিভাইডেড বাই 21.1। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 0.047 d50 টু দি পাওয়ার 1/6, যেখানে d50টা হচ্ছে মেডিয়ান ডায়ামিটার ইন মিটার। এটা হচ্ছে সবচেয়ে ওয়াইডলি ইউজড এবং সবচেয়ে মানে বেস্ট রেজাল্টই পাওয়া যায় এই স্ট্রাইকলার ফর্মুলা থেকে। এর পিছনে মেজর দুইটা কারণ আছে, মানে এই স্ট্রাইকলার ফর্মুলার মেজর দুইটা অ্যাডভান্টেজ। ফার্স্ট অফ অল, স্ট্রাইকলার ফর্মুলাতে দেখতেই পারতেছো এনকে ডিরেক্টলি d50-র সাথে রিলেট করা হচ্ছে। সো এতে সুবিধাটা কি হচ্ছে, d50টা আমরা খুব ইজিলি মেজার করতে পারি।
এখন তুমি বলতে পারো যে স্যার D50 মেজার করতে যদি ভুল হয়, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। D50-র উপরে 1/6 পাওয়ার আছে, সো যদি D50 বের করতে আমার কিছুটা ইরোরও হয়, সেই ইরোরের উপরে যদি 1/6 পাওয়ার যেহেতু চলে আসতেছে, সো আলটিমেটলি তার ইফেক্ট অনেক কমে যাবে। বুঝে গেছে? ওকে, সো এই স্ট্রাইকলার ফর্মুলাটা কি এবং স্ট্রাইকলার ফর্মুলার যে দুইটা মেজর অ্যাডভান্টেজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা সবাই ভালো করে পড়বা। এরপরে আরেকটা মেথড আছে হচ্ছে কোয়ানের মেথড। তো কোয়ান কি করছেন, কোয়ান হচ্ছে ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট এনকে যে এফেক্ট করে বিভিন্ন ফ্যাক্টর, ওই ফ্যাক্টরগুলোকে আলাদা আলাদাভাবে এস্টিমেট করে একটা মেথড ডেভেলপ করছেন, যেটা ইকুয়েশন আকারে যদি আমি লিখি, n ইজ ইকুয়াল টু n0 প্লাস n1 প্লাস n2 প্লাস n3 প্লাস n4 ইন্টু n, যেখানে দেখো n0 হচ্ছে বেসিক ভ্যালু ফর এ স্ট্রেইট ইউনিফর্ম স্মুথ চ্যানেল ইন এ ন্যাচারাল ম্যাটেরিয়ালস ইনভলভ, ইন দ্য ন্যাচারাল ম্যাটেরিয়ালস ইনভলভ, মানে একটা ন্যাচারাল ম্যাটেরিয়ালের মাধ্যমে কোনো চ্যানেল যদি তৈরি থাকে, সেই ক্ষেত্রে তার বেসিক ভ্যালুটা হচ্ছে n0 ফর এ স্ট্রেইট ইউনিফর্ম এবং স্মুথ চ্যানেল। এখন এর সাথে নতুন নতুন ভ্যালু অ্যাড হইতে থাকবে, তার মধ্যে n1 কার জন্য অ্যাড হবে, n0কে কারেক্ট করবে সারফেস ইররেগুলারিটির জন্য, n2 কেন অ্যাড হবে, শেপ অ্যান্ড সাইজ কারেকশনের জন্য, n3 অবস্ট্রাকশনের জন্য, n4 ভেজিটেশনের জন্য এবং ফ্লো কন্ডিশনের জন্য, আর লাস্টে যে এম আসবে, এই এমটা হচ্ছে মিন্ডারিং অফ চ্যানেলের কারেকশনের জন্য ফ্যাক্টর। এই যে কোয়ানের মেথডটা আছে, এটাও তোমাদের ভেন্টিচারের বইয়ে দেওয়া আছে, একটু ডিটেল দেখে নিও, বাট মোটামুটি জানা থাকলো যে কোয়ানের মেথডটা কি। এখন এখানেও আমাদের যেটা হচ্ছে দেখব, সেটা হচ্ছে যে চেজিস সি, ম্যানিংসের এন এবং ডার্সি ওয়েজব্যাকের ফ্রিকশন ফর্মুলার মাঝে, ফ্রিকশন ফ্যাক্টর এফ, এই তিনটার মাঝে রিলেশন কি। যেহেতু ইকুয়েশনের সেম প্রবলেম এখানে হচ্ছে, আমি একটু পাশে দিয়ে লিখছি, সি আর টু দি পাওয়ার হাফ এস টু দি পাওয়ার হাফ ভি ইজ ইকুয়াল টু 1/n r to the power 2/3 s to the power half, v is equal to root over 8g by f r to the power half s to the power half। এই তিনটা হচ্ছে চেজি, ম্যানিংস এবং ডার্সি ওয়েজব্যাকের ফ্রিকশন ফর্মুলা। এখন এই তিনটা ফর্মুলাকে যদি আমরা রিলেট করি, আমরা লিখতে পারি যে c is equal to 1/n r to the power 1/6, দেন যদি আমি চেজির সাথে ডার্সি ওয়েজব্যাকের ইকুয়েশনকে কম্পেয়ার করি, সেখান থেকে লিখতে পারি c is equal to root over 8g by f। আবার যদি আমরা ওই ম্যানিংসের সাথে ডার্সি ওয়েজব্যাককে কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে লিখতে পারি n is equal to r to the power 1/6 root over f divided by 8g। এই রিলেশনগুলো দেখানোর রিজনটা কি, দেখানোর রিজনটা হচ্ছে যে ন্যাচারালি যখন আমরা কোনো একটা ওপেন চ্যানেল স্ট্রিম নিয়ে ডিল করব, এমন হইতে পারে যে সেটার সেই স্ট্রিমের ডার্সি ওয়েজব্যাক ফ্রিকশন ফ্যাক্টর আমার জানা আছে, সো আমাকে ম্যানিংসের এন বের করতে হবে। তো কীভাবে আমি ম্যানিংসের এন বের করতে পারি, এই n ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার 1/6 রুট ওভার f বাই 8g দিয়ে আমি বের করতে পারি। কোনো একটা চ্যানেলের জন্য আমার চেজির সি জানা আছে, বাট আমাকে বের করতে হবে কি ম্যানিংসের এন, সেই ক্ষেত্রে c ইজ ইকুয়াল টু 1/n r টু দি পাওয়ার 1/6, এই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা বের করতে পারবো। সো এইভাবে মানে প্রত্যেকটা রিলেশন জানা থাকলে আমাদের কাছে যদি কোনো কারণেও যে কোনো একটা ফ্যাক্টর জানা থাকে, সি হোক, এন হোক বা এফ হোক, আমরা বাকি দুইটা বের করে নিতে পারবো। এই রিলেটেড খুব সিম্পল একটা ম্যাথ এখানে দেয়া আছে, এটা তোমরা একটু দেখো যে একটা চ্যানেল দেয়া আছে যেখানে D50-র ভ্যালু হচ্ছে 1.5 মিলিমিটার,
একটা স্লোপ হচ্ছে 0.1%, ট্রাপিজয়েডাল শেপের চ্যানেল, বি দেওয়া আছে 6 মিটার, 2:1, ফাইন। ডেপ বলা আছে 2 মিটার, নিউমেরিক্যাল ভ্যালু চেজিস সি, ফ্রিকশন ফ্যাক্টর এফ এবং ইউনিফর্ম ফ্লোর ডিসচার্জ বের করতে বলা হয়েছে। সো এখান থেকে খুব ইজিলি ফার্স্টে আমরা এসটা বের করে ফেলতে পারবো। দেন D50, অলওয়েজ মনে রাখবা D50 মিটারে নিয়ে কাজ করতে হবে। দেন আমরা এখানে স্ট্রাইকলার ফর্মুলা অ্যাপ্লাই করব, পয়েন্ট D50 টু দি পাওয়ার 1/6। দেন এখানে এরিয়া বের করলাম এত মিটার স্কোয়ার, হাইড্রোলিক রেডিয়াস বের হইল, ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি বের হয়ে যাবে। দেন আমরা বের করব হচ্ছে চেজির সি, যেটা কি ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু 1/n r টু দি পাওয়ার 1/6। সো এখান থেকে আমাদের বের হয়ে যাবে হচ্ছে আমাদের ভ্যালুটা 66.01 m টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই সেকেন্ড। আর লাস্টে আমরা ইজিলি ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারবো, এফ ইজ ইকুয়াল টু 8g ডিভাইডেড বাই সি স্কোয়ার 0.018। আমি এই জিনিসটা চেক করবো না, এটা আমার চোখে আগে পড়ে নেই বা আগেও হয় না, এই যে প্রত্যেকটা ইকুয়েশনই যেই জায়গাগুলোতে ছিল সব জায়গায় হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মানে কোশ্চেন মার্ক দেখাচ্ছে। এই জিনিসটা নিয়ে আমি ডিল করব। সো আজকে আমি এখানেই লিখে দিচ্ছি। সো আশা করি কারো সমস্যা হবে না, আর পিডিএফ তো আমি দিয়েই দিব। সো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ইউনিফর্ম ফ্লোর ইকুয়েশনগুলো মোটামুটি এই পর্যন্তই আজকে থাকবে। তো ইউনিফর্ম ফ্লোর ইকুয়েশনগুলো তোমরা সবগুলোই জানলা। আর এর আগের লেকচারে চেজির ফর্মুলা সম্পর্কে জানছো, এই লেকচারে ডার্সি ওয়েস্টব্যাকের ফর্মুলা এবং হচ্ছে ম্যানিংসের ফর্মুলা, দেন ডার্সি ওয়েস্টব্যাকের ফর্মুলার সাথে কিভাবে চেজির ফর্মুলাকে রিলেট করা যায়, ডার্সি ওয়েস্টব্যাকের ফর্মুলা থেকে কিভাবে রেনল্ডস নাম্বার এবং চেজির মাঝে রিলেট করে বিভিন্ন চার্ট বা ফর্মুলা তৈরি হয়েছে, এইসব সম্পর্কে তোমরা জানলা। দেন হচ্ছে আরও জানছো হচ্ছে ম্যানিংসের ফর্মুলা কি, বিভিন্ন ইউনিটের জন্য, সিস্টেম অফ ইউনিটের জন্য ডিফারেন্ট কেন হচ্ছে, কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্ট হচ্ছে, এবং ম্যানিংসের এন কিভাবে বের করা যায়, স্ট্রাইকলার ফর্মুলা এবং কাওয়ান মেথড, এবং এই একটা প্রবলেম। সো এই পর্যন্তই আজকে থাক, নেক্সট দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। সো থ্যাংক ইউ।